ফিরে এলাম, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ। আজকের আলোচনা চলছে ফিরে আসুক স্থিতিশীলতা এই শিরোনামে। আবারও ফিরছে আলোচনায় অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। যে আলোচনায় আমরা ছিলাম, অরাজনৈতিক একটি ছাত্র আন্দোলন কিভাবে আসলে সরকার পতনের আন্দোলনের রূপ নিল। আমাকে 2 মিনিট সময় দিবেন, আমি আপনাকে বলি এটা সরকার পতনের আন্দোলন ছিল না, এবং শুরুতেও ছিল না, একদম মাঝখানেও ছিল না। সরকার পতনের আন্দোলনটা শুরু হয়, আন্দোলন সরাসরি বলে না সরকারের পতন চাই, কিন্তু বিভিন্ন স্লোগান টোগান তারা নিয়ে আসছে। তাতে আপনি একটা ধারণা করতে পারেন যে হয়তোবা তারা সরকার পতনের চাচ্ছে। কিন্তু সরকার পতনের জন্য যে আন্দোলনগুলো তৈরি হয়, যে পলিটিক্যাল মুভমেন্ট হয়, যে সোশ্যাল মুভমেন্ট হয়, তা একটা প্রসেসের ভিতরে দিয়ে যায়। এবং সেই প্রসেসের ভিতরে আমি ছোট্ট একটা তথ্যের কথা বলি। 70 এবং 80-র দশকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডগলাস, উনি একজন সোশিওলজিস্ট, উনি বিখ্যাত সব বই লিখছেন মুভমেন্টের উপরে, এবং সেখানে উনি বারবার দেখানোর চেষ্টা করেছেন যে কোনো একটা পলিটিক্যাল মুভমেন্ট যদি হয় সরকার পতনের জন্য, তাহলে তার 5-6টা কম্পোনেন্ট লাগবে। এর ভিতরে একটা হলো পলিটিক্যাল অপরচুনিটি লাগবে, পলিটিক্যাল একটা ভালনারেবিলিটি থাকতে হবে, যে ভালনারেবিলিটির কারণে আপনি আন্দোলনটা তৈরি করবেন। তো ধরে নিলাম যে একটা পলিটিক্যাল ভালনারেবিলিটি হয়তো এই সরকারে থাকতেও পারে, হয়তো আছে। সেকেন্ড যেটা হলো মোবিলাইজিং একটা স্ট্রাকচার লাগবে। তাদের কিন্তু মোবিলাইজিং কোনো স্ট্রাকচার ছিল না। সাডেনলি তারা একত্রিত হয়ে 65 জন সমন্বয়ক একত্রিত, তার কোনো ফর্মাল কোনো স্ট্রাকচার ছিল না। তার যেটা একটা ফ্রেমিং প্রসেস লাগে, এটা হলো একটা ক্লিয়ার এবং আর্টিকুলেট একটা সুনির্দিষ্ট গোল এবং উদ্দেশ্য নিয়ে আমি এই আন্দোলনটাকে তৈরি করতে হবে, যে আমি সরকার পরিবর্তন করব, এই উদ্দেশ্য আমার। এটা এখানে ছিল না। আর একটা চট করে হয় না, এটা একটা প্রটেস্ট সাইকেল, আস্তে 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 তৈরি হয়। এই মাসে করতেছে, আগামী মাসে করবে, আর আগামী বছর করবে, এভাবে একটা পলিটিক্যাল প্রটেস্ট সাইকেল হয়। এবং একটা মিনস লাগে, যেমন একটা স্ট্রাইক, ডেমনস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি। এই জায়গাটাতে আপনি দেখবেন শুধুমাত্র পলিটিক্যাল অপরচুনিটি কিছুটা হয়তো ছিল, যে সরকারের উপরে অনেকে হয়তো বিরক্ত বিভিন্ন কারণে, এই যে বিভিন্ন ধরনের আপনার করাপশনের বিষয়গুলো আসছিল, বিভিন্ন ধরনের কথাবার্তা আছে, ডেমোক্রেসির বিষয় নিয়ে আছে, অনেকের এই যে মনে করেন যে ডেমোক্রেটিক প্রসেসটা নাই সমাজের সর্বস্তরে। কিন্তু আপনি যে কোনো একটা তথ্য, পলিটিক্যাল মুভমেন্টের অনেক তথ্য আছে, যে কোনো একটা তথ্য ধরে যদি আপনি আগান, তাহলে দেখবেন এটা সরকার বিরোধী আন্দোলন ছিল না। বরংস ওই সুভাষ জানে, আশিস নন্দী বা অন্যান্য যারা সাবঅল্টার্ন নিয়ে কাজ করে, তাদের যে মুভমেন্টের যে থিওরি, সেখানে যদি আপনি যান, তাহলে আপনি দেখবেন সেটা বরংস বেশি ফিট করে, যে সাবঅল্টার্নের মতো বা সমাজের নিম্নবর্গের মানুষরা অথবা অসহায় মানুষরা যারা চাকরি পাচ্ছে না, যারা ব্যবসা বাণিজ্য পাচ্ছে না, ছিল না, তাহলে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিসের ভিত্তিতে এই অভিযোগ করছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটাকে বলা হয় ফ্রেমিং করা, এবং এটাকে বলা হয় আপনাকে এটা করতে হবে, এটা বয়ান তৈরি করতে হয়, সমাজটিকেই তাকে বয়ানের উপরে মানে ডিসকোর্স তৈরি করতে, একটা নেগেটিভ তৈরি করতে হয়। যে কোনো ঘটনা ঘটলে তার একটা নেগেটিভ যদি আপনি তৈরি না করেন, তাহলে এটা কাউন্টার নেগেটিভ তৈরি হবে না, তাহলে সমাজের ভিতরে কোনো আলোচনা থাকবে না। সমাজের ভিতরে যদি কোনো আলোচনা না থাকে, তাহলে সমাজের ভিতরে ডেড সোসাইটি। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ধরনের বয়ান তৈরি করবে, এটা সত্য না মিথ্যা এটা জনগণ দেখবে, জনগণ বোঝার চেষ্টা করবে। শুধু কি আইন শৃঙ্খলা বাহিনীর বয়ানই দেখছেন? আমরা রাষ্ট্রীয় স্থাপনায় যে ক্ষত চিহ্নগুলো এখন পর্যন্ত দেখছি, সেটা কি মনে হয় না এটা আপনি রাষ্ট্রীয় স্থাপনাতে, আমাদের যে রাষ্ট্রীয় স্থাপনাতে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, যে পরিমাণ মব তৈরি হয়েছিল, সেই পরিমাণ মবের পরিপ্রেক্ষিতে আমি স্পষ্ট ভাষায় এটা নো ডাউট যে এটা অত্যন্ত মর্মান্তিক বিষয়, এবং এতগুলো প্রাণ চলে গেল এবং ধ্বংসযজ্ঞ হলো। কিন্তু তার চেয়ে ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। আপনি উত্তরার মবের সাইজ যদি আপনি দেখেন, আপনি যদি মেরাদিয়ার মবের সাইজ দেখেন, আপনি যদি এই যে আমরা যারা এগুলো নিয়ে কাজ করি, আপনি যদি সায়দাবাদের মবের সাইজ দেখেন, এই মব কিন্তু আরো মারাত্মক রাষ্ট্রের ভিত্তিমূলক আঘাত করতে পারতো, এই মব কিন্তু আরো ধ্বংসাত্মক হয়ে দাঁড়াতে পারতো। এখন কি হয়েছে, 2-3 হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এদেশের মানুষ মারা গেছে, ছাত্র জনতা মারা গেছে। এবং এই জায়গাটাতে ওই ক্ষতির চেয়ে সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের মানসিকতার ভিতরে এক ধরনের মেন্টাল, এক ধরনের ট্রমার ভিতরে সারা দেশ পড়ে গেছে। এবং সেই মেন্টাল ট্রমার ভিতরে 8-9 কোটি বাচ্চা আছে, 14 থেকে 28, 29, 30 বছর বয়সে বাচ্চা আছে। সেই জায়গাটাতে কাজ করতে হবে, কারণ স্বাধীনতার পরে এই 52 বছরে আমরা কোনো কালচারাল রিভলিউশনের কথা চিন্তাও করতে পারি নাই, চিন্তাও করি না। একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার ছিল এখানে। সেটা না হয়ে আমরা শর্টকাট ওয়েতে কোনো গ্রুপকে সাপ্রেস করে রাখার জন্যই হোক, আর যে কোনো কারণে হোক, অথবা পাওয়ার এক্সারসাইজ করার জন্য আমরা যে কাজটা করেছি, আমরা আমাদের শুধু পাওয়ার পলিটিক্সটাই করে গেছি।
যার জন্য সারা বাংলাদেশে কি কি কোন কোন সেক্টরে কোন কোন ক্লাসে কোন কোন গ্রুপের ভিতরে ডিপ্রাইভেশনটা বেশি সেটাকে কিভাবে অ্যাড্রেস করতে হবে, আমার যে কারিকুলাম পড়াচ্ছি যে শিক্ষা ব্যবস্থা সেখানে কোথায় হাত দিতে হবে সে কোথায় শিক্ষা কমিশন ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। ধন্যবাদ জানাচ্ছি। আবারও